আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইকোনমিক্সের প্রথম চ্যাপ্টার বলা যেতে পারে, জেনারেল ইনফরমেশন অন ইকোনমিক্স। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাই ফার্স্টে পড়ানো উচিত, সেকেন্ডে আমাদের ন্যাশনাল ইনকাম পড়ানো উচিত, বাট আমরা ফার্স্টে ন্যাশনাল ইনকাম পড়েছি আর সেকেন্ড ক্লাস হিসাবে আমরা জেনারেল ইনফরমেশন অন ইকোনমিক্স নিয়ে পড়ব। আচ্ছা, ইকোনমিক্স মানেই অনেক ইকোনমিস্ট, আচ্ছা অনেক ইকোনমিস্টদের অনেক বই খুব ইম্পর্টেন্ট এবং বলতে পারো পপুলার, যেগুলো ডব্লিউবিসিএস হোক বা ইউপিএসসি হোক বা আদার কোনো এক্সাম, সেগুলোতে কিন্তু এই জায়গা থেকে ডিরেক্টলি কোশ্চেন দেয়। তো আমরা এই জন্য কি করেছি, একটা সিরিজ তৈরি করেছি, বুকস অ্যান্ড রাইটার। তো দেখো এখানে যে বইগুলো রয়েছে, ওয়েলথ অফ নেশন, এটা কার লেখা? অ্যাডাম স্মিথ। খুবই ইম্পর্টেন্ট বই এবং বহুবার পরীক্ষায় কোশ্চেন এসছেও। নেক্সট হচ্ছে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এটা লিখেছেন হচ্ছে জে এম কেন্স, এটাও খুব গুরুত্বপূর্ণ বই। প্রভার্টি অ্যান্ড ফ্যামাইন, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম অ্যান্ড আইডিয়া অফ জাস্টিস, এই তিনটে বই লিখেছেন অমর্ত্য সেন। এই বইটা ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং এ একটা বিরাট ভূমিকা পালন করেছিল। যে বইটা পাবলিশ হয়েছিল 1934-এ, সেটা হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার প্ল্যানিংটা কেমন হবে সেই রিলেটেড এই বইটা এম বিশ্বেশ্বরাইয়া এই বইটা লিখেছেন। এটা তো বহুবার ডব্লিউবিসিএস এ এসছে। নেক্সট হচ্ছে দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ রুল। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়া ছিল একটা সমৃদ্ধশালী দেশ। তো ব্রিটিশরা যখন এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য এলো, সেই সময় এরা কি করেছে, সেই সময় এরা আমার ইন্ডিয়া থেকে বিভিন্ন ওয়েলথ কি করেছে, তুলে নিয়ে গেছে, নিয়ে পালিয়ে গেছে বা নিয়ে ওর দেশে নিয়ে গেছে। সেই জন্য সেই রিলেটেড এই বইটা হচ্ছে থিওরি অফ ইকোনমিক ড্রেন। ইকোনমিকে কি করেছে, যেমন ব্রেন ড্রেন হয় না, ব্রেন ড্রেন মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে ট্যালেন্টেড স্টুডেন্ট তাদেরকে কি হাই ফ্যাসিলিটির লোভ দেখিয়ে ইউএসএ বা ইউকে কি করছে, তুলে নিচ্ছে, বা আমরাই নিজের স্বইচ্ছায় চলে যাচ্ছি বেটার অ্যাকোমোডেশনের জন্য। তেমনি ইকোনমিক ড্রেন বলতে আমাদের ইকোনমিক ওয়েলথ বা ইকোনমির সমস্ত কিছু ওরা ড্রেন করে নিয়ে গেছে। তাহলে এই বইটা লিখেছিলেন দাদাভাই নৌরোজি। অ্যান্ড লাস্ট হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এই বইটা হচ্ছে আলফ্রেড মার্শাল। এই বইটা রিসেন্টলি একটা পরীক্ষায় দিয়েছিল, সেই জন্য এখান থেকে অ্যাড করা হয়েছে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনে। বলছি দ্য থিওরি অফ ভিসিয়াস সাইকেল অফ প্রভার্টি ওয়াজ গিভেন বাই নাক্স। তো পরীক্ষায় অনেকবার কোশ্চেন দেয় যে থিওরি অফ ভিসিয়াস সাইকেল বা ভিসিয়াস সাইকেল অফ প্রভার্টি, এই থিওরিটা কে দিয়েছেন? ভিসিয়াস সাইকেল অফ প্রভার্টি ওয়াজ গিভেন বাই নাক্স। আচ্ছা, কি এই ভিসিয়াস সাইকেল অফ প্রভার্টি একটু বলার চেষ্টা করি। ভিসিয়াস সাইকেল অফ প্রভার্টি কথাটার অর্থ হচ্ছে, বাংলায় যদি বলি, দারিদ্রের দুঃস্ব চক্র। কি বললাম? দারিদ্রের দুঃস্ব চক্র। এর ডেফিনেশন একটা বাক্যে বলা যায় কি, একটা দেশ গরিব কারণ সে গরিব। কি বললাম? একটা দেশ গরিব কারণ সে গরিব। কি অদ্ভুত না? একটা দেশ গরিব কারণ সে গরিব, এটাই হচ্ছে ভিসিয়াস সাইকেল অফ প্রভার্টি। কি দেখো, যদি তুমি পুওর হও বা একটা মানুষ পুওর, একটা মানুষ গরিব কারণ সে গরিব, মানুষ হতে পারে, দেশ হতে পারে, ফ্যামিলি হতে পারে, সিস্টেম হতে পারে, পুওর সিস্টেম পুওরের জন্যই হচ্ছে। তাহলে কেউ যদি পুওর হয়, ধরো একটা বিজনেসের কথা বলছি, ঠিক আছে, যদি সে পুওর হয় তার কাছে কি থাকবে না? তার কাছে মানি থাকবে না, টাকা থাকবে না, মানে ক্যাপিটাল থাকবে না, মানি বা ক্যাপিটাল যা খুশি। আচ্ছা, ক্যাপিটাল না থাকলে সেই ক্যাপিটালকে ইনভেস্ট করতে পারবে না, আচ্ছা, ক্যাপিটাল যদি ইনভেস্ট না করতে পারে, ক্যাপিটাল প্রফিট জেনারেট করবে না। আচ্ছা, ক্যাপিটাল যদি প্রফিট জেনারেট না করে, তাহলে তার কাছে আর নিউ ক্যাপিটাল আসবে না, আর নিউ ক্যাপিটাল না আসলে সে গরিব ছিল, গরিবই থেকে যাবে। দেখো কি অদ্ভুত সাইকেল। কি বলছে? একটা দেশ গরিব কারণ সে গরিব, একটা মানুষ গরিব কারণ সে গরিব, একটা সিস্টেম গরিব কারণ সে গরিব। কারণ কেউ যদি পুওর হয় তাহলে তার কাছে মানি থাকবে না, দ্যাট মিনস ক্যাপিটাল থাকবে না। ক্যাপিটাল না থাকলে তার সেটা ইনভেস্ট করার অপরচুনিটিস থাকবে না, ইনভেস্ট না করতে পারলে প্রফিট আসবে না, প্রফিট না আসলে নিউ ক্যাপিটাল জেনারেট হবে না, নিউ ক্যাপিটাল জেনারেট না হলে সে যা স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসই হোল্ড করবে। এটাকে বলা হয় দারিদ্রের দুঃস্ব চক্র, মানে দারিদ্র চক্রাকারে ঘুরছে।
দারিদ্র সাইক্লিক্যাল ওয়েতে ঘুরছে, এই থিওরিটা দিয়েছিলেন নাক্স। তো এই থিওরিকে ডিফেন্ড করেছিলেন কে? রোডেনস্টাইন রোডন। তিনি যে থিওরিটা দিয়েছিলেন সেটা হচ্ছে বিগ পুশ থিওরি। আচ্ছা, বিগ পুশ থিওরি উনি বলছেন যে না, নাক্সের এই কথাটা আমি 100% সহমত নই, একমত পোষণ করছি না নাক্সের কথার সঙ্গে। উনি বলছেন তাহলে একটা দেশের স্ট্যাটাস কখনো এরকম হতো না, আন্ডার ডেভেলপড, সেখান থেকে ডেভেলপিং, সেখান থেকে ডেভেলপড, কি বললাম? আন্ডার ডেভেলপড, ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড। একটা দেশ তো এরকম ভাবেই এগোয় নাকি? একটা দেশ এরকম ভাবেই তো এগোয়, প্রথমে সে আন্ডার ডেভেলপ থাকে, তারপরে ধীরে ধীরে তার ডেভেলপমেন্টটা হয়, সে ডেভেলপিং স্ট্যাটাসে চলে যায়, অ্যান্ড ফাইনালি সে ডেভেলপড নেশনে কনভার্ট হয়। আচ্ছা, আজকে যে ইউএসএ একটা ডেভেলপড নেশন, সে কি প্রথম থেকেই ডেভেলপ ছিল? না, সে একটা সময় আন্ডার ডেভেলপ ছিল, সেখান থেকে ডেভেলপিং হয়েছে অ্যান্ড ধীরে ধীরে ডেভেলপড নেশনে কনভার্ট হয়েছে। ইন্ডিয়া একটা সময় আন্ডার ডেভেলপ ছিল, ইন্ডিয়া এখন ডেভেলপিং স্ট্যাটাসে রয়েছে, অ্যান্ড ফাইনালি ইন্ডিয়া আস্তে আস্তে করে ডেভেলপ নেশনের দিকে এগোচ্ছে। তার মানে তাহলে রোডেনস্টাইন রোডন বলছে তাহলে একটা দেশ কিন্তু আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপিং এবং ডেভেলপ নেশনে কনভার্ট হতো না যদি এই দারিদ্র্যের দুষ্টচক্রটা 100% কাজ করত। তাহলে একটা আন্ডার ডেভেলপ নেশন, সে পুয়ার, তাহলে সে অলওয়েজ পুয়ারই থাকতো, আন্ডার ডেভেলপডই থাকতো। উনি বলছেন না, এই জিনিস ঠিক নয়, কি এখানে একটা পুশ আসতে পারে। উনি বলছেন একটা পুশ আসে। আচ্ছা তুমি ভাবো, তোমরা আজকে এত স্টুডেন্ট অ্যানাকাডেমিতে ভর্তি হয়েছো, কিসের জন্য? নিজেদের ভেতর থেকে একটা পুশ এসছে যে আই হ্যাভ টু ডু সামথিং, আমার নিজের একটা আইডেন্টিটি থাকা উচিত, ছেলে হোক আর মেয়ে হোক। আমার এত কষ্ট করে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করার পরে আমি কেন বসে থাকবো? আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই সেলফ, আই হ্যাভ টু মেক মাই আইডেন্টিটি ইন মাই সোসাইটি। তাই একটা পুশ এসছে, সেই জিনিসটা তোমাকে ডব্লিউবিসিএস পড়ার দিকে ঠেলে দিয়েছে। আচ্ছা, তুমি যদি ডব্লিউবিসিএস না পড়তে বা তুমি যদি পড়াশোনাই না করতে, তাহলে তোমার এই পুশ কোনোদিন আসতো না। বাট তুমি জীবনে প্রোগ্রেস করতে চাও বলে তোমার ভেতর থেকে একটা পুশ এসছে, আর এই পুশ এসছে বলেই তুমি সারা দিন রাত জুড়ে পড়াশোনা করছো, অ্যান্ড ফাইনালি ডব্লিউবিসিএস অফিসার তুমি হবে এবং তুমি তোমার সেই জায়গাটা সাকসেসফুল করবে। যেমন তুমি ভাবো 2020-তে আমাদের যে প্রথম ব্যাচ ছিল, এই রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে, কালকেই ফোন করলো অনিশ ফোন করে বলছে স্যার মেন্স হয়ে গেছে, ঠিক আছে, এবার ইন্টারভিউ জন্য স্যার রেডি করতে হবে। ও এখন অন্য একটা চাকরিতে আছে, পিডব্লিউডি ডিপার্টমেন্টে রয়েছে, এসওআইতেও ওয়েস্ট বেঙ্গলের 5th র্যাঙ্ক করেছে। তো আজকে তুমি ভাবো এই ছেলেটার কথা অনেকটাই এখানে খুব কাজে আসবে বিগ পুশ থিওরি বোঝানোর ক্ষেত্রে। আজকে এই অনিশ এর ডেডিকেশনটা দেখো, ও আমার কাছে ভর্তি হয় 2020 মেন্সের ঠিক 5 মাস আগে। তা 5 মাসে কি একটা কোর্স কমপ্লিট করা সম্ভব? না। ও আমার কাছে 3টে ব্যাচে ভর্তি হয়ে গেছিল, 3টে ব্যাচে ভর্তি হয়ে গিয়ে ও 2020 সালের 5 মাস আগে কোর্সটা কমপ্লিট করে ও পরীক্ষা দেয়। দেখো এবছর মেন্স ক্লিয়ার করলো, ইন্টারভিউ দেবে সি এবং ডি এর জন্য। ওকে আমি বলেছিলাম প্রথম বছর এ বির জন্য নয়, সি এবং ডি, তো সি আর ডি কিন্তু মেন্স ক্লিয়ার করলো। 2021 সালে ও এত ভালো মেন্স পরীক্ষা দিয়েছে যে ও আর এ আর বির জন্য ও বসে রয়েছে শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষায়, ঠিক আছে, এ আর বিতে ও বসে রয়েছে। 2020 তোর প্রিপারেশনটা আটমোস্ট ছিল না, বাট 2021 সালের প্রিপারেশনটা আটমোস্ট ছিল, আর 2022 সালের প্রিপারেশন নিয়ে তো আর কোনো কথাই বলবো না, ঠিক আছে। এখন রিসেন্টলি চাকরি করছে আর পড়াশোনা করছে। তাহলে তুমি ভাবো ওর মধ্যে পুশটা এত বেশি ছিল যে ও পুরো কোর্সটাকে 5 মাসের মধ্যে কমপ্লিট করেছে। তার রেজাল্ট দেখো। রোডেনস্টাইন রোডন এটাই বলছে যে একটা ইকোনমি তো এরকম একটা পুশ তৈরি হয়, এই পুশের জন্যই একটা দেশ আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপড নেশনে কনভার্ট হয়। এবার এই পুশটা কত বেশি সেটা সেই ইকোনমির উপরে ডিপেন্ড করে। দেখো যদি আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপিং নেশনের দিকে যায় তাহলে পুশটা একটু কম হয়, বা ডেভেলপিং থেকে ডেভেলপ স্ট্যাটাসের দিকে গেলে তার পুশটা অনেক বেশি হয়। তার মানে রোডেনস্টাইন রোডনের মতে আমাদের ইকোনমিতে কতগুলো ফ্যাক্টর আমরা সবাই জানি,
আমাদের ইকোনমিতে তিনটে ফ্যাক্টর, কি কি? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টারশিয়ারি সেক্টর। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। রোডেনস্টাইন রোডন বলছে যে ইকোনমিতে কোনো না কোনো একটা সময় কোনো না কোনো একটা সেক্টর হঠাৎ করে ফ্ল্যারিশ করে ওঠে, সেই বছরে হয়তো গ্রোথ রেটটা খুব বেড়ে যায়, সেই জন্য ইকোনমি একটা ছোট্ট স্টেপ এগোয়, এরম ভাবে একটা পুশ এলো। দেন আবার কোনো না কোনো দিন হয়তো আর একটা সেক্টর তার গ্রোথটা ভালো হয়ে গেল, আর একটা পুশ তৈরি হলো। আবার কোনো না কোনো দিন হয়তো সার্ভিস সেক্টরটা পুশ তৈরি হলো, আর একটা গ্রোথ ভালো হলো। এরকম ভাবে হতে হতে ও আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপিং জায়গায় পৌঁছে যায়। এরকম ভাবে কোথাও না কোথাও একটা পুশ তৈরি হয় ইকোনমিতে, তার জন্য ইকোনমির স্ট্যাটাস চেঞ্জ হয়। একটা গরিব মানুষ ধীরে ধীরে ধনী হয়, কেন? এই পুশটা, ভেতরের খিদেটা। তো রোডেনস্টাইন রোডন এটাই বলছে যে ইকোনমির কোনো না কোনো সময় কোনো না কোনো সেক্টর হতে পারে এনভায়রনমেন্টাল ফেভার করে দিল, এবছর প্রচুর বৃষ্টি হলো, এগ্রিকালচারাল প্রোডাকশনটা চরম হলো, তো একটা পুশ তৈরি হলো। এটাকেই বলা হয় বিগ পুশ থিওরি। একটা বিগ পুশ ঠেলে দিচ্ছে ইকোনমির দিকে। তাহলে ভিসিয়াস সাইকেল অফ প্রপার্টির কনসেপ্ট কে দিয়েছেন? নাক্স। এবং সেই থিওরিকে মানে নাল অ্যান্ড ভয়েড করে দিচ্ছেন কে? তোমার রোডেনস্টাইন রোডন বাই বিগ পুশ থিওরি। আচ্ছা, এবার কথা হচ্ছে ইকোনমিতে চারটে ফ্যাক্টরস রয়েছে, যেটা অলরেডি তোমরা ন্যাশনাল ইনকাম পড়ার সময় পড়েছিলে। সেই চারটে ফ্যাক্টর কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। আমরা ন্যাশনাল ইনকামে একটা ক্লাস করেওছি, সেটা হচ্ছে ইকোনমির তিনটে সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর। চারটে ফ্যাক্টর হচ্ছে ইকোনমির এমনই ইন্টিগ্রেটেড যে এই চারটে ফ্যাক্টর কিন্তু প্রত্যেকটা সেক্টরের মধ্যে, সেটা খুব মাইনর সেক্টর হতে পারে, খুব এলাবোরেট সেক্টর হতে পারে, ইভেন অ্যান একাডেমিও হতে পারে, প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা বিজনেস বা প্রত্যেকটা সিস্টেম রান করার জন্য এই চারটে ফ্যাক্টর লাগবেই লাগবে। যেমন আজকে অ্যান একাডেমির কথাই বলছি। আচ্ছা, অ্যান একাডেমিতে দেখো তো এই চারটে ফ্যাক্টর কাজ করছে কিনা। সেটা হচ্ছে ল্যান্ড, ডেফিনেটলি যে ল্যান্ডের ওপরে দাঁড়িয়ে অ্যান একাডেমি অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাস নিচ্ছে, সেই একটা ল্যান্ড লাগছে। দ্বিতীয়ত লেবার। আচ্ছা, এই যে গলা ফাটিয়ে সপ্তাহে 2টো করে ক্লাস দিয়ে, নোট বানিয়ে, নোট সেন্ড করে, রেকর্ডিংস বানিয়ে, রেকর্ডিংস প্রোভাইড করে, ইউটিউব ভিডিও বানিয়ে, এগুলো কি আমি লেবারই দিচ্ছি? অ্যান্ড ক্যাপিটাল, উইদাউট ক্যাপিটাল কোনো বিজনেস রান করতে পারে না। আচ্ছা তুমি ভাবো, আমার এই অ্যান একাডেমির রান করার জন্য আমাকে একটা মিনিমাম ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়েছে। আমার কাছে একটা প্রায় 70,000 টাকার একটা কম্পিউটার রয়েছে, ডেস্কটপ রয়েছে, হাই কনফিগারেশন। আমার কাছে প্রায় 60,000 টাকার একটা প্রজেক্টর রয়েছে। নাম্বার 3, আমার দেখো একটা রাইটিং প্যাড রয়েছে যার দাম 10,000 টাকা। নাম্বার 4, আমার একটা ল্যাপটপ রয়েছে যার দাম প্রায় 40,000 টাকা। নাম্বার 5 হচ্ছে আমি প্রতি মাসে জুমের সাবস্ক্রিপশন দিই প্রায় 2,000, মানে প্রতি বছর জুমের জন্য আমাকে প্রায় 20,000 টাকা খরচা করতে হচ্ছে। নাম্বার 6, আমাকে একটা হাইফাই ইন্টারনেট ইউজ করতে হচ্ছে প্রতি মাসে, তার জন্য আমি প্রায় 1,000 টাকা করে পে করি। এরকম তুমি যদি খরচা হিসাব করো তাহলে হিউজও খরচা কিন্তু আমাদের একটা বিজনেস বা একটা সিস্টেম রান করার জন্য লাগে। তার মানে ক্যাপিটাল দরকার হয়। অ্যান্ড ফাইনালি এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ মানে অ্যান একাডেমির ওনার। ওনার বলতে আমি স্বয়ং অ্যান একাডেমির ওনার। তো তুমি ভাবো, ওনারের কি হয়? আইদার এত কিছু করে তার আইদার প্রফিট হয়, না হয় লস হয়। আইদার প্রফিট, না হয় লস। তার মানে তুমি যদি দেখো ইকোনমিতে যে কোনো সেক্টরে এই চারটে ফ্যাক্টর থাকবেই থাকবে। তুমি চলো যে কোনো সেক্টর বলো, একজন এগ্রিকালচারের দৃষ্টিকোণ থেকে একজন ফার্মারের কথা বলো, তাতেও তোমার এই চারটে সেক্টর লাগবে। আচ্ছা, এই ফার্মার ল্যান্ডের উপরে কি করবে? একটা ল্যান্ডের উপরে চাষ করবে। লেবার, সে নিজে লেবারই করতে পারে বা কাউকে দিয়ে কাজ করাতে পারে। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি? তাকে দেখো বীজ কিনতে হবে, সেচ ব্যবস্থা করতে হবে, তো একটা ক্যাপিটাল ছাড়া সে কখনো বিজনেস রান করতে পারবে না। আর এন্টারপ্রাইজ মানে সে নিজে আলটিমেটলি এত ক্যাপিটাল খরচা করে আলটিমেটলি তার আইদার প্রফিট হবে, না হয় লস হবে। তাহলে ইকোনমির যে কোনো সেক্টর, যে কোনো ইন্ডিভিজুয়াল বিজনেস যাই বলো না কেন, এই চারটে ফ্যাক্টরের উপরে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এর মধ্যে ক্যাপিটাল যেটা, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। স্বাভাবিক, টাকা ছাড়া আলটিমেটলি কিছুই চলবে না। উইদাউট মানি এভরিথিং ইজ ব্ল্যাঙ্ক। ঠিক আছে? তাহলে উইদাউট ক্যাপিটাল কোনো
কিছুই চলবে না। তাহলে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি? গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালের ডেফিনেশন কি? পরীক্ষায় এমসিকিউতে কোশ্চেন দেয়, ক্যাপিটালের ডেফিনেশন হচ্ছে প্রোডাকশন মিনস অফ প্রোডাকশন। আচ্ছা, প্রোডাকশন মিনস অফ প্রোডাকশন, দেখো এটা অনেকবারই আমরা মুখস্থ করেছি। ইভেন আমি যখন নিজে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেই, সেই সময় আমি ক্যাপিটাল মানে প্রোডাকশন মিনস অফ প্রোডাকশন, প্রোডাকশন মিনস অফ মুখস্থ করেছি, বাট কোনোদিন ভেবে দেখিনি। একদিন 2020-র প্রথম ব্যাচে আমি এই জিনিসটা পড়াচ্ছি, ফার্স্ট ব্যাচে ইকোনমিক্স পড়াচ্ছি। তো অঙ্কিতা বলে আমার একটা স্টুডেন্ট ছিল, সে আমাকে হঠাৎ করে কোশ্চেন করছে, দাদা ক্যাপিটাল মিনস প্রোডাকশন মিনস অফ প্রোডাকশন কেন? সত্যি বলতে সেই দিন অবধি আমি জানতাম না এর মানেটা কি। তো অ্যাজ এ টিচার আমি তো কখনো বলতে পারবো না আমি এটা জানি না। আমি বলছি আরে এই জিনিস বুঝতে পারছো না, এটা তো ইজি জিনিস, অথচ আমি কিন্তু নিজেও জানি না। আমি শুধু জিনিসটাকে ভাঙছি যে ঠিক আছে চলো, আমি জানি এটা হয়ে যাবে, আমি জানি এটার থেকে আমি সলিউশন বার করতেই পারবো, গ্যারেন্টেড। অথচ ওইটুকু সময়ের মধ্যে আমি কিন্তু প্রসেস করছি অফলাইনে। আমি বলছি দেখো ক্যাপিটাল কি করছে, আমি কিন্তু একটা সাইকেল তৈরি করে দিলাম ওর সামনে, আমি নিজেও জানতাম না সাইকেলটা আমি তৈরি করতে চলেছি। তো আমি বলছি দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল যদি তোমার কাছে থাকে তাহলে কি করবে, তুমি সেই ক্যাপিটালকে ইনভেস্ট করবে বা এই ক্যাপিটালকে খরচা করবে ফর প্রোডাকশন। প্রোডাকশন, তাহলে তুমি ক্যাপিটাল খরচা করে প্রোডাকশন করছো। আচ্ছা, সেই প্রোডাকশন বিক্রি করে তুমি কি করবে? প্রফিট, প্রফিট পাবে। আচ্ছা, সেই প্রফিটকে তুমি যদি খুব ভালো করে দেখো তাহলে সেটা কি হবে? নিউ ক্যাপিটাল জেনারেট করবে। আচ্ছা, নিউ ক্যাপিটালকে তুমি ইনভেস্ট করে আবার কি পাবে? প্রোডাকশনই পাবে। সেই প্রোডাকশন মানেই আবার নিউ ক্যাপিটাল। তার মানে ক্যাপিটাল কি করে? প্রোডাকশন করায়, আর এই প্রোডাকশনের জন্য নতুন ক্যাপিটাল জেনারেট হয়, সেই ক্যাপিটাল আবার ঘুরে ফিরে প্রোডাকশন করায়। তার মানে ক্যাপিটাল মানে প্রোডাকশন মিনস অফ প্রোডাকশন, মানে প্রোডাকশন 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 প্রোডাকশন, দিস ইজ ক্যাপিটাল। তো এটা কি, সেই জন্য আমি সবসময় বলি মুখস্থ করার কিছু দরকার নেই। লাইফে এমন অনেক হার্ডেল সিচুয়েশন আসবে যে সিচুয়েশনে হয়তো তুমি সেই জিনিসটা সম্পর্কে নাও জানতে পারো, বাট জিনিসটাকে নিজের ছন্দে মিলিয়ে দাও, দেখবে এমনি রেজাল্ট বেরিয়ে আসবে। আচ্ছা, ইকোনমিতে তিনটে প্রবলেম রয়েছে, কি কি? হট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, হুম টু প্রডিউস। আচ্ছা, তিনটে প্রবলেম বলতে হট টু প্রডিউস মানে কি প্রডিউস করব, হাউ টু প্রডিউস কিভাবে প্রডিউস করব, হুম টু প্রডিউস কার জন্য প্রডিউস করব। আচ্ছা তুমি বলো তো, যে কোনো জিনিসের তিনটেই উদ্দেশ্য, তিনটেই কোশ্চেন ডব্লিউবিসিএস। প্রথম কোশ্চেন হোয়াট টু প্রডিউস, কি প্রডিউস করব, ডব্লিউবিসিএস অফিসার। হুম টু প্রডিউস, কাদের করব, নিশ্চয়ই গরু ছাগলকে নয়, মানুষকেই করতে হবে, তাহলে কি হিউম্যান বিংকে। আর হাউ টু প্রডিউস, কি করে হাউ টু প্রডিউস, বাই ফলোইং পারফেক্ট স্ট্র্যাটেজি। তাহলে আলটিমেটলি তুমি যাই করো না কেন ইকোনমিতে, যদি তুমি কোনো কারণে এই তিনটে প্রবলেমের সলিউশন দিতে পারো তাহলে সেই ইকোনমি একদম বুম করে এগোবে। বাট যে ইকোনমিতে কোনো একটা প্রবলেমের সলিউশন নেই বা অ্যান্সার নেই, সেই ইকোনমি কি হবে? ডাউন গ্রেডে চলবে, সেই ইকোনমি ডাউন গ্রেডে চলবে। ক্লিয়ার? তাহলে হট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, হুম টু প্রডিউস, ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা এখন অবধি কি কি জানলাম? ইকোনমিক্সের কিছু বুকস অ্যান্ড অথরসের নাম আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এবার চলে যাচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে। ইকোনমিক্সের বা দুটো পার্ট বলতে পারো, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, মাইক্রো কথাটার অর্থ কি? মাইক্রো কথাটার অর্থ হচ্ছে মাইক্রো, ক্ষুদ্র, ক্ষুদ্র, বা মাইক্রো কথাটা এসছে মাইক্রোস্কোপ থেকে, মাইক্রোস্কোপ থেকে। আর ম্যাক্রো কথাটার অর্থ হচ্ছে বৃহৎ, বৃহৎ, বড়। তাহলে ইকোনমিক্সকে বড় দৃষ্টিকোণ থেকে দেখো, দিস ইজ ম্যাক্রো ইকোনমিক্স। ইকোনমিক্সকে খুব ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে সেটা মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স। আচ্ছা তুমি বলো তো, আজকে আমি তোমাকে এমনি এটা পড়ানোর আগে আমি জাস্ট তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা, তুমি যদি অ্যান একাডেমিকে উপর থেকে দেখো, তাহলে অ্যান একাডেমি, ধরো তুমি অ্যান একাডেমিকে বলছো দিস ইজ গুড অর ব্যাড, দিস ইজ গুড অর ব্যাড, তাহলে দিস ইজ গুড অর ব্যাড। তুমি যে বলছো অ্যান একাডেমি অ্যাজ এ হোল ইজ গুড, অ্যান একাডেমি অ্যাজ এ হোল ইজ গুড, তাহলে এই যে অ্যানালিসিসটা, দিস ইজ কল্ড ম্যাক্রো অ্যানালিসিস অফ অ্যান একাডেমি।
আচ্ছা যদি বলো যে না অ্যান একাডেমির আমি ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর অ্যানালিসিস করব, আচ্ছা অ্যান একাডেমির মান্থলি ইনকাম কত, মান্থলি ইনকাম, তাহলে মান্থলি ইনকাম 50K সাপোজ, 50,000 টাকা, তাহলে দিস ইজ ম্যাক্রো নয় মাইক্রো অ্যানালিসিস। আচ্ছা অ্যান একাডেমির স্টুডেন্ট সংখ্যা কত, দিস ইজ মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো অ্যানালিসিস। ঠিক আছে, অ্যান একাডেমির নোট কেমন, দিস ইজ মাইক্রো ইকোনমিক্স, বাট অ্যান একাডেমি অ্যাজ এ হোল ইজ ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে পুরো জিনিসটাকে তুমি ইন্ডিয়ার কনটেক্সটে চলে যাও, ইন্ডিয়ার বৃহৎ শাখা নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি সেটাকে আমরা বলবো ম্যাক্রো ইকোনমিক্স, আর যদি ক্ষুদ্র ক্ষুদ্র শাখা নিয়ে আমরা স্টাডি করি তাহলে সেটাকে আমরা বলবো তোমার মাইক্রো ইকোনমিক্স। আচ্ছা ম্যাক্রো এবং মাইক্রো অনেক রকম হতে পারে, আমি তোমাকে আগে পুরো ওভারভিউটা দেওয়ার চেষ্টা করছি। ধরো ধরো তুমি একটা ইন্ডিয়াকে অ্যাজ এ হোল ইন্ডিয়াকে দেখছো, তাহলে দিস ইজ ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা ইন্ডিয়ার 3টে সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টারশিয়ারি সেক্টর, তাহলে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর, এটাকে আমরা বলবো মাইক্রো ইকোনমিক্স। তাহলে ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ হোল, মাইক্রো ইকোনমিক্স হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি সেক্টর। এবার তুমি কি বলতো, তুমি এই দুটো জুম এই অবধি করেছো, এবার তুমি জুম আরো জুমিং করছো, তাহলে প্রাইমারি সেক্টর ইজ আ ম্যাক্রো ইকোনমিক্স, বাট প্রাইমারি সেক্টরের মধ্যে আরো অনেক কিছু রয়েছে। ধরো আমি যদি বলি এগ্রিকালচার, ফিশারি, তোমার প্রোডাকশন, তাহলে দিস ইজ মাইক্রো ইকোনমিক্স যদি আমরা প্রাইমারি সেক্টরকে ম্যাক্রো ধরি। সেম সেকেন্ডারি সেক্টরকে যদি আমরা ম্যাক্রো ধরি তাহলে তাকে আমরা কি বলবো, দিস ইজ মাইক্রো। তার মানে তুমি কতটা জুমিং করছো, যতই বেশি জুম করছো তার আগেরটা কি হয়ে যাচ্ছে, ম্যাক্রো ইকোনমিক্স। সেই জন্য আমরা এটাকে জেনারেলাইজ করে দেব, দিস ইজ ইন্ডিয়া, ইন্ডিয়ার বৃহৎ পোর্শনকে আমরা বলবো ম্যাক্রো ইকোনমিক্স, আর এই ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আমরা কি বলবো, দিস ইজ মাইক্রো ইকোনমিক্স। ক্লিয়ার সবার কাছে একদম? চলো এবার আমরা এই মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সকে এত অল্পে ছাড়ছি না, আমরা কতগুলো টপিকের বেসিসে করব, মিনিং, পারপাস, ডিলস উইথ, মেইন ডিটারমিনেন্ট, অ্যাপ্রোচ, প্রোভাইড সলিউশন টু, ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, সিগনিফিকেন্স, অ্যাকাউন্ট ফর, স্কোপ, মেইন টুলস এবং এক্সাম্পল। এতগুলো ফ্যাক্টর দিয়ে আমরা মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের ডেফিনেশনটা বোঝার চেষ্টা করব। আচ্ছা মাইক্রো ইকোনমিক্স মানে কি? দেখো মাইক্রো ইকোনমিক্স মানে ইট ইজ আ স্টাডি অফ আ পার্টিকুলার ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য সেগমেন্ট অফ ইকোনমি। একটা ইকোনমির একটা ক্ষুদ্র ইন্ডাস্ট্রি বা ক্ষুদ্র সেগমেন্ট নিয়ে যখন অ্যানালাইসিস করবে, দিস ইজ কল্ড মাইক্রো ইকোনমিক্স। বাট যখন টোটাল ইকোনমি অ্যাজ এ হোল অ্যানালাইসিস করবে, দিস ইজ কল্ড ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা পারপাস কি? দ্য পারপাস অফ মাইক্রো ইকোনমিক্স ইজ টু অ্যানালাইজ দ্য মার্কেট অ্যান্ড ডিটারমাইন দ্য প্রাইস লেভেল অফ দ্য কমোডিটিস। আচ্ছা মাইক্রো ইকোনমিক্সের তাৎপর্য কি? যদি আমরা আগে ম্যাক্রো ইকোনমিক্সের তাৎপর্য দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো ইকোনমির বৃহৎ পোর্শন কি, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের মধ্যে কত ফ্যাক্টর রয়েছে, তাহলে হাউ টু ম্যাক্সিমাইজ আওয়ার ন্যাশনাল ইনকাম, দিস ইজ দ্য পার্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স। ইকোনমিক গ্রোথ ইজ আ পার্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স। কি করে আমার দেশের ইকোনমিকে গ্রোথ করা যায়, কি করে ন্যাশনাল ইনকাম বাড়ানো যায়, দিস ইজ দ্য পার্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স। বাট এই জিনিসেরই ক্ষুদ্র পোর্শন। আচ্ছা কি করে প্রাইস, কি করে সুগারের দাম কমানো যায়, কি করে রাইসের দাম স্টেবল রাখা যায়, বাড়তে না দেওয়া। ইন্ডিভিজুয়াল কমোডিটি নিয়ে যে ডিল করছে, ইন্ডিভিজুয়াল কমোডিটির প্রাইস লেভেলকে ডিটারমাইন করাই হচ্ছে তোমার ম্যাক্রো ইকোনমিক্সের কাজ। বুঝতে পারছো, টোটাল ইকোনমি অ্যাজ এ হোল দেখছে, আর শুধুমাত্র ইকোনমিক্সের মধ্যে সুগারের প্রাইস কত, সুগারের প্রাইস কেন বেড়ে গেল, সেই সব নিয়ে অ্যানালিসিস করাকে আমরা বলবো পারপাস। আচ্ছা ডিলস উইথ, দেখো ডিলস উইথ বলতে এ কি নিয়ে ডিল করবে, সাপ্লাই, ডিমান্ড, প্রোডাকশন, প্রাইস লেভেল, কনজাম্পশন, অল আর
দ্য মেইন ডিলিং ফ্যাক্টরস অফ মাইক্রো ইকোনমিক্স। দেখো যদি আমি বলি এই সাপ্লাই তো যে কোনো জিনিসে রয়েছে, তুমি ভাবো তো, আচ্ছা তোমার পাড়ার একজন মুদির দোকানদার, তার কাছেও কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একটা বিরাট ব্যাপার রয়েছে, তার কাছেও কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একটা বিরাট ব্যাপার রয়েছে। দেখো তার প্রোডাকশন, তার প্রাইস, তার কনজামশন, এই সব কিছু যখন তার লেভেলে বিচার হবে, দিস ইজ কল্ড মাইক্রো ইকোনমিক্স। আচ্ছা অ্যান একাডেমি সাপ্লাই বা ডিমান্ড কেমন, অ্যান একাডেমি সাপ্লাই বা ডিমান্ড কেমন, দিস ইজ দ্য পার্ট অফ মাইক্রো ইকোনমিক্স। কিন্তু ন্যাশনাল ইনকাম, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এমপ্লয়মেন্ট, মানি, এগুলো অনেক ভারী ভারী টপিক, অল আর ইনক্লুডেড ইন দ্য ম্যাক্রো ইকোনমিক পার্ট। নেক্সট মেইন ডিটারমিনেন্ট। আচ্ছা এই মাইক্রো ইকোনমিক্স আমরা কি ডিফাইন করি, দিস ইজ দ্য প্রাইস, কারণ আমরা একটু আগেই দেখলাম প্রাইস অফ ইন্ডিভিজুয়াল কমোডিটিস, তাহলে এর মেইন ডিটারমিনেন্ট হচ্ছে প্রাইস, আর এর মেইন ডিটারমিনেন্ট ইনকাম। ইনকাম মিনস ইকোনমিক গ্রোথ, ইনকাম মিনস ন্যাশনাল ইনকাম। মানে ইনকাম, দেখবে একটা জিনিস আমি তোমাকে বলি, বলতো মানে ভার্চুয়ালি যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্যালারি অ্যান্ড ইনকাম। স্যালারি হচ্ছে এক মাসের যা তোমার ইনকাম, বা তুমি বলতে পারো স্যালারি হচ্ছে এক মাসে তোমার হাতে যা আসছে সেটা, আর এক বছরে তোমার হাতে যা আসছে, দিস ইজ কল্ড ইনকাম। ইনকাম অলওয়েজ ক্যালকুলেটেড অ্যানুয়ালি, স্যালারি অলওয়েজ ক্যালকুলেটেড মান্থলি। তাহলে স্যালারি হচ্ছে মান্থলি, তাহলে বুঝতে পারছো প্রাইস মানে ডেইলি, ডেইলি, তাহলে যেটা ক্ষুদ্র প্রাইস নিয়ে ডিল করছে সেটা হচ্ছে মেইন ডিটারমিনেন্ট। আচ্ছা অ্যাপ্রোচ যদি চলে যাও, আচ্ছা ডেফিনেটলি এর অ্যাপ্রোচ হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, আর এর অ্যাপ্রোচ কি টপ ডাউন অ্যাপ্রোচ। আচ্ছা বটম আপ অ্যাপ্রোচ মানে, আচ্ছা এ প্রথমে বটম থেকে বিচার করে। আচ্ছা দেখো কিরম ভাবে আমি বিচার করছি, আচ্ছা অ্যান একাডেমির স্টুডেন্ট কত, আচ্ছা 50 জন, আচ্ছা অ্যান একাডেমির মান্থলি ইনকাম কত, 50K। আচ্ছা এটা কি, এটা কি ঠিক? আচ্ছা কি করে অ্যান একাডেমির স্টুডেন্ট সংখ্যা বাড়ানো যায়? আচ্ছা এর জন্য যেটা করা উচিত, একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত। তাহলে অ্যান একাডেমি একটা ইউটিউব চ্যানেল খুললো। আচ্ছা ইউটিউব চ্যানেলের পাশাপাশি আর কি করা উচিত, ফেসবুকে একটা কমিউনিটি গ্রুপ তৈরি করা উচিত, আর কি করা উচিত, ইনস্টাগ্রামে রিল তৈরি করা উচিত। এরকম ভাবে যখন আমরা অ্যান একাডেমির ওভারঅল গ্রোথের জন্য আমরা নিচ থেকে উপরের দিকে যাব, তখন তাকে বলা হয় মাইক্রো ইকোনমিক অ্যাপ্রোচ। বাট যখন আমরা উপর থেকে নিচে যাব, মানে অ্যান একাডেমির গ্রোথ ভালো বা খারাপ, কেন খারাপ, কেন খারাপ, মানে টপ থেকে বটমে যাব, মানে বৃহৎ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় যাব, তখন তাকে আমরা বলবো ম্যাক্রো ইকোনমিক্স অ্যাপ্রোচ। আর যখন ক্ষুদ্র থেকে বৃহৎ বৃহৎ পার্টে যাব, তখন তাকে আমরা বলবো বটম আপ অ্যাপ্রোচ আর টপ ডাউন অ্যাপ্রোচ। যেমন তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমাদের প্ল্যানিং কমিশন ছিল, সেটাকে রিপ্লেস করেছে নীতি আয়োগ। তো প্ল্যানিং কমিশনের অ্যাপ্রোচ ছিল বটম আপ অ্যাপ্রোচ, নীতি আয়োগের অ্যাপ্রোচ হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। ডিফারেন্ট কিছু ভিউজ থেকে যায়, ঠিক আছে। দেখো প্রোভাইড সলিউশন টু, কি ধরনের প্রবলেম সলভ করে, দেখো কি করে ফুল ইউটিলাইজেশন অফ রিসোর্স। দেখো ইকোনমিক্সের মেইন ফান্ডাই হচ্ছে মিনিমাম মিনিমাম রিসোর্স ম্যাক্সিমাম আউটপুট। দেখো তোমরা সবাই সেটাই চাও, আমি অ্যান একাডেমি কম পয়সা দেব, কিন্তু অ্যান একাডেমি থেকে আমি বেশি তুলে নেব। দেখো আজকে আমি তোমাকে বলছি আমাদের ক্লাস শুরু হয় 8টায়, কোনোদিন তুমি এটা পাবে না 8টা 1-এ ক্লাস হচ্ছে, কোনোদিন তুমি এটা পাবে না 10টা 30-এ ক্লাস শেষ হচ্ছে বা 10টা 30-এর আগে ক্লাস শেষ হচ্ছে, ঠিক আছে। তো তুমি দেখো কোনো কোনো দিন 10টা 40-এ ক্লাস শেষ হচ্ছে, বাট তোমার তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু যেদিন কোনো একদিন হয়তো আমি 10টা 28-এ ছেড়ে দিলাম, কোনোদিন ছাড়বো না বাট ছেড়ে দিলাম, সেই তোমার মনে হয় স্যার আজকে 2 মিনিট কম পড়ালো, তোমার লসটা তুমি খুব ভালো বুঝতে পারো, বাট প্রফিটটা কিন্তু আমরা ওভারলুক করি, তাই না? তার মানে ইকোনমিক্স বা প্রত্যেকটা মানুষের মেইন ফান্ডা হচ্ছে আমি কম রিসোর্স দিয়ে ম্যাক্সিমাম আউটপুট চাইবো। ঠিক আছে স্যার 10 মিনিট পড়াচ্ছে তো আমারই লাভ, আমি কেন পড়বো না, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা মেন্টালিটি। মিনিমাম রিসোর্স ম্যাক্সিমাম আউটপুট, যেটা নিয়ে কথা বলে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ফুল ইউটিলাইজেশন অফ রিসোর্স, কি করে প্রত্যেকটা মুহূর্ত ইউজ করা যায়, ঠিক আছে। আর এটা কি হট, হাউ অ্যান্ড হুম টু প্রডিউস, একটু আগে তোমরা দেখেছো হট, হাউ এবং হুম হচ্ছে মেইন প্রবলেম, এই প্রবলেমটা সলভ করাই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের কাজ। ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, আচ্ছা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন মানে কি, দেখো দেখো মেইনলি
এটা কি প্রিন্সিপালের উপরে বেস করে রয়েছে? দেখো, এটা একটা শর্টার পিরিয়ডের জন্য, শর্টার টাইম ফ্রেমের জন্য মার্কেটকে ইকুইলিব্রিয়াম জায়গায় নিয়ে আসতে পারে। আর তুমি যদি লং টাইম ফ্রেমের জন্য ইকুইলিব্রিয়াম আনতে চাও তাহলে তোমাকে ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিস করতে হবে। আচ্ছা, আমি যদি তোমাকে স্টক মার্কেটের কথা দিয়েই বোঝাই, তুমি আচ্ছা ধরো নিফটি 50 নাম তোমরা নিশ্চয়ই জানো, নিফটি 50। আচ্ছা, নিফটি দেখো আস্তে আস্তে করে নিফটি বাড়ে, এই যে এই পোর্শনটাকে আমরা বলি কারেকশন, নিফটির কারেকশন। আচ্ছা, কখনো দেখা যায় নিফটি ক্র্যাশ হয়, ক্র্যাশ হওয়ার পরে আবার এখান থেকে শুরু করে, আবার শুরু করে। আচ্ছা দেখো, ভালো করে বুঝবে, মার্কেট দেখো খুব ভালো এগোচ্ছিল, তোমাকে আমি চার্টেও দেখিয়ে দিতে পারি, বাট মার্কেট দেখো খুব ভালো এগোচ্ছিল, হঠাৎ করে মার্কেট আনস্টেবল হয়ে গেল, তার জন্য মার্কেট ডাউনফলে গেল, তাই না? আচ্ছা, এই ডাউনফলকে আবার স্টেবল করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল মার্কেট। এই স্টেবিলিটি শর্টার পিরিয়ডের জন্য, শর্টার পিরিয়ডের জন্য এই স্টেবিলিটি প্রদান করে কে? ম্যাক্রো ইকোনমিক্স। কিন্তু যখন মার্কেটে ক্র্যাশ আসে, 1 বছর ধরে মার্কেট নিচে নামছে, 2020-তে কোভিড সিচুয়েশনে যে ঘটনাটা ঘটেছিল, সেই সময় কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের কাজ নয়, মাইক্রো ইকোনমিক্সের কাজ নয়, ম্যাক্রো ইকোনমিক্স সিস্টেমে দাঁড়িয়েছিল, এবং আলটিমেটলি সেই সিস্টেমকে আমরা এখনো ব্রেক করতে পারিনি, বা হয়তো ব্রেক করতে চলেছি, মানে সেই মানে রিসেশনটা এখনো চলছে, সেটাকে আমরা এখনো ব্রেক করতে পারিনি। তাহলে এখন কে কাজ করছে? ম্যাক্রো ইকোনমিক্স। মানে কোনো সিস্টেমকে অল্প সময়ের জন্য স্টেবিলিটি প্রদান করতে পারে মাইক্রো ইকোনমিক্স, আর বৃহৎ টাইম ফ্রেমের জন্য রিসেশন বলো বা বুম ফেজ বলো, তাকে স্টেবিলিটি দিচ্ছে কে? ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি সিগনিফিকেন্স। আচ্ছা, সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হচ্ছে, দেখো, প্রাইস অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস। একটু আগে আমরা বললাম ইন্ডিভিজুয়াল কমোডিটির তোমার কি তোমার প্রাইস হবে, বা কতটা প্রোডাকশন হবে, ঠিক আছে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এইগুলো নিয়ে অ্যানালিসিস করা কাজ, অলরেডি এটা আমরা ডিসকাস করেছি। আর এটা কি হচ্ছে, দেখো, এটা সলভিং দ্য মেজর ইস্যুজ, যেমন ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, প্রভার্টি। কেন প্রভার্টি এত কম? কেন ইন্ডিয়াতে প্রভার্টি এত বেশি? কেন আনএমপ্লয়মেন্ট এত কম? কেন ইনফ্লেশন এত বেশি? সেই প্রবলেম সলভ করাই হচ্ছে এর সিগনিফিকেন্স। অ্যাকাউন্ট ফর, দেখো বেসিক্যালি এটা কি অ্যাকাউন্ট করে? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। পৃথিবীর সব কিছু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তুমি ভাবো, আমাদের অ্যান একাডেমিতে এক একটা ব্যাচে 100 জনও ক্লাস করে, 100 জনও ক্লাস করে এমন ব্যাচ আমাদের অনলাইনে হয়েছে। এমন অনেক ব্যাচ হয়েছে যে ব্যাচে আমরা 100 জনকে নিতে পারিনি, সেকেন্ড ব্যাচ খুলতে হয়েছে। বাট তোমাদের ব্যাচে কেন 40 থেকে 50 জনের ব্যাচ হলো? কারণ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এর অনেকগুলো কারণ হতে পারে, আমি তার অ্যানালিসিস তোমাকে বলছি। এটা হচ্ছে, অনেকে ভেবেছে ডব্লিউবিসিএস সিলেবাস চেঞ্জ হয়ে যাবে, ডব্লিউবিসিএস আর পড়বো না, মানে ডিমান্ড কমে গেছে ডব্লিউবিসিএস, তো অ্যান একাডেমির কাছে পড়ার কোনো গুরুত্ব নেই। দ্বিতীয়ত হচ্ছে, ডব্লিউবিসিএস নয়, আমার কাছে অন্য পরীক্ষার অপরচুনিটিস রয়েছে, তখন কি ডিমান্ড কমে গেছে, সাপ্লাই অটোমেটিক্যালি কমে যাবে, সেই জন্য দেখো এই অবস্থা হচ্ছে। ফলে মার্কেট পুরোটাই দাঁড়িয়ে রয়েছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর, পুরোটাই। তো ও কি করে? ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক কমোডিটির ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে অ্যানালিসিস করে, কিন্তু এ কি করে? এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই, ওভারঅল ডিমান্ড কত, ওভারঅল সাপ্লাই কত, দিস ইজ দ্য মেইন অ্যাকাউন্ট ফর। আচ্ছা, স্কোপ, ডেফিনেটলি এর স্কোপটা ন্যারো স্কোপ, অল্প এরিয়াতে কাজ করে। এর স্কোপটা ব্রড স্কোপ, মানে অনেক বৃহৎ পরিসরে কাজ করে। মেইন টুলস কি? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মেইন টুলস এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই। এক্সাম্পলস কি? চলো এটাই হচ্ছে মেইন জিনিস। দেখো, ইন্ডিভিজুয়াল ইনকাম, সেভিংস, প্রাইস ডিটারমিনেশন অফ কমোডিটিজ, দেখো ইন্ডিভিজুয়াল ফার্মস আউটপুট, দেখো তোমার কনজামশন ইকুইলিব্রিয়াম, ছোট ছোট জিনিস সবগুলো নিয়ে ডিল করছে। এটা কি? ন্যাশনাল ইনকাম, জেনারেল প্রাইস লেভেল, তোমার এগ্রিগেট সাপ্লাই, এগ্রিগেট ডিমান্ড, দেখো তোমার আনএমপ্লয়মেন্ট, প্রভার্টি, বৃহৎ বৃহৎ শাখা নিয়ে ডিল করছে, সেটা হচ্ছে তোমার ম্যাক্রো ইকোনমিক্স। ক্লিয়ার? তাহলে এখানে বলো কারো কোনো প্রবলেম এখনো অবধি? আনমিউট করে দিয়েছি, কারো কিছু বলার থাকলে বলতে পারো।
একদম একদম ডেফিনেটলি। তোমাদের উপরে আমি যেমন ডিপেন্ডেন্ট, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ম্যাক্রো ম্যাক্রো ইকোনমিক্স মানে ইন্ডিয়ার সাবডিভিশন ম্যাক্রো ইকোনমিক্স, তার সাবডিভিশন মাইক্রো ইকোনমিক্স। না বেসিক্যালি এই নোটটা আমি এই 5 মিনিট আগে মডিফাই করেছি, তো তোমাকে আগের নোট দেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, এবার দেখো, এবার আমরা চলে যাচ্ছি ক্লাসিফিকেশন অফ ইকোনমিক্স। ঠিক আছে, দেখো ইকোনমিকে আমরা অনেকগুলো সিস্টেমের উপরে ক্লাসিফাই করতে পারি। দেখো একটা হচ্ছে বেসড অন নেচার, বেসড অন ওনারশিপ অ্যান্ড বেসড অন গ্রোথ। একটা ইকোনমিকে ক্লাসিফাই করছি, রিমেম্বার ইকোনমিকে আমরা বেসড অন নেচার করতে পারি। কি সেটা হচ্ছে টোটাল 7টা ভাগ, ওপেন অ্যান্ড ক্লোজ এইভাবেও ভাগ করতে পারি, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স এইভাবেও ভাগ করতে পারি, এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডুয়ালিস্টিক। নেচারের বেসিসে আমরা এরকম 7টা ডিভিশন করতে পারি, মানে 3টে সেগমেন্টে 7টা ডিভিশন হতে পারে। যেমন চলো আমি যদি চলে যাই যে বেসড অন নেচার, আচ্ছা বেসড অন নেচার একটা হতে পারে ওপেন অ্যান্ড ক্লোজ। আচ্ছা ইকোনমি ওপেন, তুমি বলো যদি আমি বলি এটা একটা কি পাত্র, এই পাত্রটা ওপেন। আচ্ছা ওপেন থাকলে কি হবে, ওপেন থাকলে কি হবে, যে কোনো কিছু এই পাত্রে পড়তে পারে, আবার যে কোনো সময় পাত্র থেকে সে বেরিয়ে যেতে পারে। ওপেন মানে ওপেন, আর ক্লোজ মানে যেটা ঢাকনা দ্বারা বন্ধ, যেখানে না কিছু ঢুকবে না কিছু বাইরে বেরোবে, তাই তো? তাহলে এই ইকোনমিকেও আমরা ওপেন এবং ক্লোজ কিসের নেচারের বেসিসে, এক্সপোর্ট এবং ইম্পোর্টের বেসিসে ভাগ করতে পারি। যেমন যদি কোনো একটা ইকোনমিতে বাইরের কোনো প্রোডাক্ট এন্ট্রি নেয় আর এই ইকোনমি থেকে ভেতরের কোনো প্রোডাক্ট বাইরে যায়, দ্যাট ইন্ডিকেটস দ্য ইকোনমি ইজ ওপেন ইকোনমি। আর যে ইকোনমিতে না বাইরের জিনিস এন্ট্রি নেবে না ভেতরের জিনিস বাইরে যাবে, সেই ইকোনমিকে আমরা বলবো ক্লোজ ইকোনমি। ইজি, কেন তো কমপ্লিকেটেড করে ভাবছো? তাহলে বলো তো সত্যি অর্থে কোনো ক্লোজ ইকোনমির এক্সিস্টেন্স আছে? না, সমস্ত ইকোনমি কি ওপেন ইকোনমি, কারণ সমস্ত ইকোনমিরই লেনদেন অন্য ইকোনমির সঙ্গে হয়েই থাকে। আচ্ছা তারপরেও যদি আমি তোমাকে বলি যে দাদা তাহলে এই কনসেপ্টটা এলো কি করে, তাহলে একটা উদাহরণ দিতে পারবে যে যে উদাহরণের মাধ্যমে তুমি ডিফাইন করতে পারো সেই ইকোনমিটা ক্লোজড ইকোনমি? পারবে কেউ বলতে? এমন একটা ইকোনমির উদাহরণ দাও যেটা ক্লোজড ইকোনমি। আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রাইবাল ইকোনমি। ট্রাইবাল ইকোনমি, দেখবে ট্রাইবালরা জেনারেলি একটা নিজস্ব এরিয়ার মধ্যে থাকার চেষ্টা করে, তারা না এখান থেকে বাইরে কিছু আদান প্রদান করে না বাইরে থেকে ভেতরে কিছু আদান প্রদান করে। ট্রাইবাল ইকোনমি ইজ আ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ আ ক্লোজড ইকোনমি, যদিও সত্যি অর্থে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ আ ক্লোজড ইকোনমি, বাট আমরা যদি একটা ডিফাইন বা আমরা যদি একটা উদাহরণ দিতে চাই, দেন উই হ্যাভ টু গিভ দ্য ট্রাইবাল ইকোনমি অ্যাজ দ্য এক্সাম্পল অফ আ ক্লোজড ইকোনমি। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট সিম্পল এবং কমপ্লেক্স অন দ্য বেসিস অফ টেকনোলজি। টেকনোলজির উপরে বেস করে আমরা ইকোনমিকে যদি ভাগ করি, সেটা হতে পারে সিম্পল ইকোনমি বা কমপ্লেক্স ইকোনমি। যেখানে টেকনোলজির প্রয়োগ হয় না সেই ইকোনমি কি সিম্পল ইকোনমি। যে যে ইকোনমির যে ইকোনমির যে ইকোনমিতে টেকনোলজির প্রয়োগ হয় তাকে আমরা বলবো কমপ্লেক্স ইকোনমি। লাইক তুমি ভাবো তোমার কাছে একটা ল্যান্ড রয়েছে, তুমি কি করতে চাও, ধান চাষ করতে চাও। তোমার কাছে ল্যান্ড রয়েছে, তোমার কাছে গরু রয়েছে, তোমার কাছে লাঙল রয়েছে, তুমি লাঙল গরুর পিঠে বেঁধে তার উপরে দাঁড়িয়ে পড়লে তোমার এই জায়গাটা জমি চষা হয়ে গেল, তাই? এবার এটা তুমি কি করলে, তুমি কিন্তু কোনো টেকনোলজি ইউজ করলে না, তুমি ন্যাচারাল লাইভ স্টক ইউজ করে তুমি কিন্তু এই জমিতে ধান ফলালে। বাট আমি কি করলাম, আমি আমার জমিতে ট্রাক্টর লাগিয়ে দিলাম, ট্রাক্টর কি করলো 5 মিনিটের মধ্যে সব ইয়ে করে ধান চাষ করে দিল। তার মানে আমি যে ইকোনমিটা ইউজ করলাম দিস ইজ কল্ড কমপ্লেক্স ইকোনমি, আমি যে ইকোনমিটা তুমি যে ইকোনমিটা ইউজ করলে দিস ইজ সিম্পল ইকোনমি। তার মানে সিম্পল এবং কমপ্লেক্স ইকোনমি ডেভিয়েশনটা হচ্ছে অন দ্য বেসিস অফ টেকনোলজি। তাহলে যে ইকোনমিতে টেকনোলজির প্রয়োগ হয় না সেটা সিম্পল, যেখানে হয় সেটা কমপ্লেক্স। ক্লিয়ার? আচ্ছা সত্যি অর্থে
সত্যি অর্থে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ আ সিম্পল ইকোনমি, তাহলে সমস্ত ইকোনমি কি কমপ্লেক্স ইকোনমি। তারপরেও তুমি যদি একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিতে চাও তাহলে তুমি সেম কি বলবে, ট্রাইবাল ইকোনমি। ট্রাইবাল ইকোনমি ইজ আ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ আ সিম্পল ইকোনমি। সেখানে জেনারেলি কোনো ভারী ভারী ইনস্ট্রুমেন্ট বা টেকনোলজির প্রয়োগ জেনারেলি দেখা যায় না। সত্যি অর্থে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ আ সিম্পল ইকোনমি, বাট আমরা যদি কোনো কারণে একটা এক্সাম্পল দিতে চাই তাহলে আমাদের ট্রাইবাল ইকোনমিই বলতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি বেসড অন নেচার। তিনটে ভাগে ভাগ করা যায়, এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল বা ডুয়ালিস্টিক ইকোনমি। আচ্ছা, এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল বা ডুয়ালিস্টিক ইকোনমির ব্যাপারটা কি? দেখো, এগ্রিকালচারাল ইকোনমি কথাটার অর্থ হচ্ছে, দেখো আমরা কি জানি যে ইকোনমির তোমার তিনটে হচ্ছে মেইন সেক্টর। যে কোনো ইকোনমিতে তুমি তিনটে সেক্টর পাবে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। তিনটে সেক্টর তুমি পাবেই পাবে। আচ্ছা, যে ইকোনমিটা ভালো করে বুঝবে, আচ্ছা প্রাইমারি সেক্টর ডিলস উইথ এগ্রিকালচার, সেকেন্ডারি সেক্টর ডিলস উইথ ইন্ডাস্ট্রি অ্যান্ড টার্সিয়ারি সেক্টর ডিলস উইথ সার্ভিস। এটা অলরেডি তোমরা পড়েছো। তাহলে যে ইকোনমি, ভালো করে বোঝো, যে ইকোনমিটা এগ্রিকালচার বেসড, মানে যে ইকোনমিতে দুটো জিনিস, এমপ্লয়মেন্ট ম্যাক্সিমাম এগ্রিকালচারাল ফিল্ডে, যে ইকোনমির ম্যাক্সিমাম জিডিপি আর্নিং এগ্রিকালচারাল ফিল্ড থেকে হয়, সেই ইকোনমিকে আমরা বলে থাকি এগ্রিকালচারাল ইকোনমি। মানে কোনো যে ইকোনমিতে 100 জন মানুষের মধ্যে 90 জন এগ্রিকালচারাল পেশায় যুক্ত এবং 100 টাকার মধ্যে 85 টাকাই এগ্রিকালচারাল ফিল্ড থেকে আসে, সেই ইকোনমিকে আমরা বলবো এগ্রিকালচারাল ইকোনমি। লাইকওয়াইজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি হচ্ছে যে ইকোনমিতে ম্যাক্সিমাম মানুষ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত এবং ম্যাক্সিমাম ইনকামটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে আসে, সেই ইকোনমিকে আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। অ্যান্ড ডুয়ালিস্টিক ইকোনমি মানে কি? যে ইকোনমিতে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো সেক্টরই ইন্টিগ্রেটেড অবস্থায় রয়েছে, দুটো সেক্টর থেকেই তোমার কম বেশি ইনকাম হচ্ছে 50-50 রেশিওতে হচ্ছে। মানে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট বলে কিছু হয় না, ম্যাক্সিমাম জিডিপি আর্নিংও বলে কিছু হয় না, দুটো থেকেই ইকুয়াল শেয়ারিং অলমোস্ট, সেটাকে আমরা বলবো ডুয়ালিস্টিক ইকোনমি। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা চলে যাচ্ছি বেসড অন গ্রোথ। গ্রোথের বেসিসে তুমি যদি ইকোনমিকে ক্লাসিফাই করো তাহলে সেটা তিন রকম হতে পারে, ডেভেলপড, ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড ইকোনমি। আচ্ছা, এই গ্রোথ বলতে কোন চারটে ফ্যাক্টর বা পাঁচটা ফ্যাক্টর উপরে বেস করেই ডিভিয়েশনটা করা হয়েছে? জিডিপি, টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, পার ক্যাপিটা ইনকাম আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই ফ্যাক্টরগুলো, জিডিপি মানে ন্যাশনাল ইনকাম, যার ন্যাশনাল ইনকাম বেশি বা যার ন্যাশনাল ইনকাম কম, টেকনোলজি যেখানে প্রচুর টেকনোলজি ইউজ হয়, যেমন চায়নার কথা ভাবো, ইনফ্রাস্ট্রাকচার যে ইকোনমিতে ইনফ্রাস্ট্রাকচারটা ভালো, তবেই তো কমিউনিকেশন সিস্টেম ভালো হলেই তোমার ইকোনমি এগোবে। যে দেশে মাথাপিছু আয়টা বেশি এবং হিউম্যান লেভেলে ডেভেলপমেন্ট ইন্ডেক্সটাও বেশি, তাহলে দেখো এখানে আমরা পড়বো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বেশি, তাকে আমরা কি বলবো? যে ইকোনমিতে এই পাঁচটা ফ্যাক্টরই হাই তাকে আমরা বলবো ডেভেলপড ইকোনমি। যার মডারেট অ্যামাউন্টে রয়েছে, জিডিপি বেশি তো টেকনোলজির ইউজ কম বা ইনফ্রাস্ট্রাকচার খারাপ বা পার ক্যাপিটা বেশি ইত্যাদি, মানে মডারেট 50-50, তাকে বলবো ডেভেলপিং, যেমন ইন্ডিয়া এখন এই স্ট্যাটাসে রয়েছে। অ্যান্ড লো বলতে জিডিপি, টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার এগুলো সব কম, তাকে আমরা বলবো আন্ডার ডেভেলপড ইকোনমি। ইজি, সব বোঝা গেল। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি বেসড অন ওনারশিপ। ওনারশিপ বলতে মালিক, তার উপরে বেস করে ইকোনমিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, ক্যাপিটালিস্ট ইকোনমি বা সোশ্যালিস্ট ইকোনমি বা দুটোর মিক্সড ইকোনমি। আচ্ছা, ক্যাপিটালিস্ট ইকোনমি মানে কি? যে ইকোনমির বেসিক্যালি ওনার কোনো প্রাইভেট সেক্টর, তাকে আমরা বলবো ক্যাপিটালিস্টিক ইকোনমি। আর যে ইকোনমির ওনার হচ্ছে পাবলিক সেক্টর, তাকে আমরা বলবো সোশ্যালিস্টিক ইকোনমি। যে ইকোনমির ওনার প্রাইভেট সেক্টর, তাকে আমরা ক্যাপিটালিস্ট ইকোনমি বলবো। আর যে ইকোনমির ওনার পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট সেক্টর, তাকে আমরা বলবো তোমার সোশ্যালিস্টিক ইকোনমি। দেখো একটা জিনিস তুমি খুব ভালো করে খেয়াল করো, আমরা ক্যাপিটালিস্টিক আর সোশ্যালিস্ট ইকোনমিকে ডিটেলে পড়বো, তার জন্য আমরা দেখো দুটো আলাদা আলাদা টেক্সট বক্স ইউজ করে দিয়েছি।
তুমি ভাবো আজকে একটা মুদির দোকান, তোমার পাড়ায় একটা মুদির দোকান রয়েছে, বলো এই মুদির দোকানের ওনার কে? গভর্নমেন্ট নাকি ওই লোকটা? ওই লোকটা। তাহলে এই মুদির দোকানের ওনার হচ্ছে, এই মুদির দোকানের ওনার হচ্ছে প্রাইভেট সিস্টেম বা প্রাইভেট এন্টিটি। তাহলে এই মুদির দোকানটা কিভাবে চলবে সমস্ত কিছু ডিপেন্ড করছে ওই লোকটার উপরে। দিস ইকোনমি ইজ কল্ড ক্যাপিটালিস্টিক ইকোনমি। আর তুমি ভাবো তোমার পাড়ার মুখে আর একটা দোকান রয়েছে, সেটা রেশনের দোকান, তার ওনারকে? ওই লোকটা না, তার ওনার গভর্নমেন্ট। তাহলে এই দোকানটা কিরম ভাবে চলবে সেটা পুরোটাই ডিফাইন করবে গভর্নমেন্ট। তাহলে বলো তো এদের মেইন মোটো কি? এই মুদির দোকানের মেইন মোটো হচ্ছে কি করে তোমার থেকে বেশি টাকা কামানো যায়। তাই সে চালের দাম কত রাখছে? সে চালের দাম রাখছে 40 টাকা। সে চালের দাম কত রাখছে? 40 টাকা। এই কারণে। আর গভর্নমেন্ট চাইছে কি করে তোমার থেকে টাকা সাশ্রয় করা যায়, কি করে তোমাকে হেল্প করা যায়, চাই সে চালের দাম কত রাখছে? 2 টাকা। তার মানে এর মোটো হচ্ছে ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার। আর এর মোটো কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন। এটা হচ্ছে মেইন ডিফারেন্সেস। এ বাদে আমরা আরো ডিটেলে পড়বো কিছু ক্যারেক্টারিস্টিক্স। মিক্সড ইকোনমি মানে যেখানে দুটোই রয়েছে, বোথ প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর, দুটোরই একটা ইন্টিগ্রেশন রয়েছে, তাকে আমরা বলবো মিক্সড ইকোনমি। তাকে বলবো আমরা মিক্সড ইকোনমি। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা একটু দেখে নিই যে ক্যাপিটালিস্ট ইকোনমির ক্যারেক্টারিস্টিক্স কি বা সোশ্যালিস্ট ইকোনমির ক্যারেক্টারিস্টিক্স কি। যদি আমরা ক্যাপিটালিস্টিক ইকোনমির ক্যারেক্টারিস্টিক্স দেখি তাহলে দেখা যাবে ওনড বাই প্রাইভেট সেক্টর। একটু আগে আমরা দেখেছি, মানে যে সেক্টরের ওনার প্রাইভেট সেক্টর, ওনারকে গভর্নমেন্ট সেক্টর, একটু আগে আমরা পড়লাম। আচ্ছা দেখো এখানে একটা ক্যারেক্টার হচ্ছে কনজিউমার সভরিনিটিটা রয়েছে। আচ্ছা কনজিউমার সভরিনিটি মানে এখানে কনজিউমারের একটা সার্বভৌমত্ব রয়েছে। তুমি ভাবো এই মুদির দোকানটা আমাদের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, মানে এখানে কনজিউমাররা কিন্তু অনেক অংশে পাওয়ারফুল, যারা কনজিউম করছে তারা অনেক অংশে পাওয়ারফুল, কিন্তু এখানে কিন্তু যারা কনজিউম করছে তারা কিন্তু লেস পাওয়ারফুল। কিরকম ভাবে? তুই ভাবো আজকে এই পাড়ার সবাই ভাবলো এই মুদির দোকানে আমরা সুগারের দাম 40 টাকা, তো আমরা একে নামিয়ে দেবো 30 টাকায়। কি করে? কেউ আমরা সুগার কিনবো না, তো সুগারগুলো ধীরে ধীরে নষ্ট হবে, উনি বাধ্য হবে সুগারের দাম কমাতে। তাহলে কনজিউমার সভরিন, সার্বভৌম, আমি কিনবো কি কিনবো না সেটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, এবং আমি যদি ডিম্যান্ড কমিয়ে দিতে পারি তাহলে ও প্রাইসের দাম কমাতে বাধ্য। দিস ইজ দ্য র ডেফিনেশন অফ ইনফ্লেশন। ঠিক আছে? কিন্তু এখানে কোনো কনজিউমার সভরিনিটি নেই। তুমি রেশন তুললে কি তুললে না সেটা গভর্নমেন্ট দেখতেও যায় না, গভর্নমেন্ট তোমার নামে দিচ্ছে 2 টাকায় রেশন দিচ্ছে। there is no consumer sovereignty in socialistic economy. দেখো প্রাইস কন্ট্রোল বাই মার্কেট মেকানিজম, প্রাইস কন্ট্রোল বাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট বলছে চালের দাম 2 টাকা, তুমি নিলেও 2 টাকা, না নিলেও 2 টাকা। আর এখানে মার্কেট যদি বলে ডিম্যান্ড কমে গেছে তো প্রাইস কমে যাবে, ডিম্যান্ড বেড়ে গেছে তো প্রাইস বেড়ে যাবে অটোমেটিক্যালি। ক্লিয়ার? নেক্সট এর মোটো কি? একটু আগেই বললাম প্রফিট ম্যাক্সিমাইজেশন। আর এর মোটো কি? সোশ্যাল ওয়েলফেয়ার। কি করে করে? ইকোনমিক প্ল্যানিং এর মাধ্যমে। প্ল্যানিং এর মাধ্যমে এরা মেইনলি সোশ্যাল ওয়েলফেয়ারটা করে থাকে। দেখো এরপরে যে দুটো এক্সাম্পল, যে দুটো ইয়ে করেছি সেটা কিন্তু বেসিক্যালি পার্থক্য নয়, ক্যারেক্টারিস্টিক্স। সেটা হচ্ছে এখানে যেটা দেখা যায় মনোপলি। মনোপলি মানে পাড়ায় মুদির দোকান রয়েছে, ঠিক আছে, তো মুদির দোকান পাওয়ারফুল, অন্য কোনো মুদির দোকান না থাকলে এখানে কি হচ্ছে? সিঙ্গেল সেলার মাল্টিপল বায়ার রয়েছে। তার মানে তুমি কিন্তু অনেক অনেক বায়ার এখানে অ্যাভেলেবেল, বাট সেলার কিন্তু একজন। তাহলে যে ইকোনমির ওনার প্রাইভেট সেক্টর, সেই কিন্তু মেইনলি সেলার, আর তার যে মানুষ তারা হচ্ছে মাল্টিপল বায়ার। তাহলে এখানে দেখা যায় মনোপলি। কেন? যদি গভর্নমেন্টের দোকান হয় তাহলে সেখানে কিন্তু মনোপলি নেই, তুমি বাধ্য থাকবে ওই দোকান থেকেই কিনতে, কারণ অন্য কোনো দোকানের অ্যাভেলেবিলিটি নেই। সো এখানে যেটা বলা হয় মনোপলি, মনোপলি থাকে প্রাইভেট সেক্টরের। যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়াতে এসেছিল তখন দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা মনোপলি ছিল, তাই না? আর এখানে কি? এখানে একটা মেইন প্রবলেম হচ্ছে বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন। যেহেতু টোটাল সিস্টেম ইজ রান বাই দ্য গভর্নমেন্ট, সেই জন্য এখানে
আমলাতন্ত্রের একটা প্রভাব রয়েছে। তোমরা সবাই জানো, এই যে আজকে ডব্লিউবিসিএস পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে প্রশান্ত কুমার, প্রশান্ত শর্মা না প্রশান্ত মণ্ডল না প্রশান্ত বিশ্বাস আমি জানি না, প্রশান্ত বাবু ডব্লিউবিসিএস এ ফার্স্ট হয়েছে সাদা খাতা দিয়ে। কেন? দিস ইজ ডিউ টু দ্য বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন। বাট কোথাও দেখা হতো কেউ টিসিএস এ চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে? কোনো ঘুষে কাজ হবে না এখানে। তার মানে এখানে কিন্তু বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনটা খুব গুরুত্বপূর্ণ। বাট ক্যাপিটালিস্ট ইকোনমিতে বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন নেই, আমলাতন্ত্রের প্রভাব নেই। এক্সাম্পল, সত্যি অর্থে কোনো ইকোনমি পিওর অর্থে ক্যাপিটালিস্ট ইকোনমি নয়, কোনো ইকোনমি পিওর অর্থে সোশ্যালিস্ট ইকোনমি নয়। বাট আমরা যদি উদাহরণ দিতে চাই তাহলে আমরা অনেকটা চায়না বা ভিয়েতনামকে বলতে পারি কাইন্ড অফ ক্যাপিটালিস্ট ইকোনমি, আর ইন্ডিয়াকে বলতে পারি কাইন্ড অফ সোশ্যালিস্ট ইকোনমি। কারণ সমস্ত ইকোনমি আজকাল কি হয়ে গেছে? মিক্সড ইকোনমি, কারণ দুটোর মিক্সচার। এখন প্রত্যেক ইকোনমিতেই কিছুটা প্রাইভেট এন্টিটি রয়েছে, কিছুটা পাবলিক এন্টিটি রয়েছে, তাই না? যেমন টিসিএসও রয়েছে ইন্ডিয়াতে, আবার গভর্নমেন্টও রয়েছে, তাই না? তো এটাইকে বলা হয় মিক্সড ইকোনমি। তাহলে আমি যদি এবার টোটাল ইকোনমির যে ক্লাসিফিকেশনটা আমরা করলাম, সেখানে যদি আমরা বলি নেচার অফ ইন্ডিয়ান ইকোনমি, আচ্ছা ইন্ডিয়ান ইকোনমির নেচার কি? তাহলে চলো আমরা এক এক করে টিক করতে যাই। বলো, তোমরা আনমিউট করেই বলো বা তোমরা চ্যাটে বলো যে ইন্ডিয়ান ইকোনমি ওপেন ইকোনমি না ক্লোজড ইকোনমি। তোমরা যেটা বলবে আমি সেটাই টিক করব। বলো ওপেন, ভেরি গুড। বলো ইন্ডিয়ান ইকোনমি সিম্পল ইকোনমি না কমপ্লেক্স ইকোনমি? ভেরি গুড। আচ্ছা ইন্ডিয়ান ইকোনমি এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রিয়াল না ডুয়ালিস্টিক ইকোনমি? নো, ইন্ডিয়ান ইকোনমিটা ডুয়ালিস্ট ইকোনমি। এখানে কি সেকেন্ডারি সেক্টর নেই? দুটো সেক্টরেরই একটা কম্পাইলেশন রয়েছে। ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে হ্যাঁ এমপ্লয়মেন্ট বেশি এগ্রিকালচারে, কই আমি তো দুটো ফ্যাক্টর বলেছি। এমপ্লয়মেন্ট বেশি হতে পারে, জিডিপিও বেশি হতে হবে, বাট জিডিপি তো এগ্রিকালচার সেক্টর থেকে হয় না, জিডিপি হয় টারশিয়ারি সেক্টর থেকে। তার মানে ইন্ডিয়ান ইকোনমি প্রাইমারি এবং সেকেন্ডারির মিক্সচার। তাহলে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু না এগ্রিকালচারাল না ইন্ডাস্ট্রিয়াল, ডুয়ালিস্ট ইকোনমি। বলো ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপড, ডেভেলপিং না আন্ডার ডেভেলপড ইকোনমি? ডেভেলপিং। আচ্ছা ইন্ডিয়ান ইকোনমি ক্যাপিটালিস্টিক, মিক্সড না সোশ্যালিস্টিক? বলো কি হলো? হ্যাঁ বলছো সোশ্যালিস্টিক, বাট ইন্ডিয়ান ইকোনমি না সোশ্যালিস্টিক না ক্যাপিটালিস্টিক। আমি বললাম না, যদি উদাহরণ দিতে হয় তাহলে আমরা বলবো ইন্ডিয়ান ইকোনমি ইজ আ কাইন্ড অফ সোশ্যালিস্টিক, বাট ইন্ডিয়ান ইকোনমি মিক্সড ইকোনমি। কেন? ইন্ডিয়াতে প্রাইভেট এন্টিটিও রয়েছে, পাবলিক এন্টিটিও রয়েছে, তাহলে মিক্সড ইকোনমি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ার স্ট্যাটাস। একদম ক্লিয়ার করে দিলাম পুরো জিনিসটা। আচ্ছা আচ্ছা নেক্সট যে জিনিসটা আমরা পড়বো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, দেখো সেটা নিয়ে পুরো ডিটেলে আমরা এখানে অ্যানালিসিস করব এবং লাস্টে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে সেগুলো পড়বো। দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ব্যাপারটা কি খুব ভালো করে বুঝতে হবে তোমাকে। দেখো নামই কোনো কিছুর নাম তার ডেফিনেশনকে ইন্ডিকেট করে। হিউম্যান লেভেলে ডেভেলপমেন্ট কেমন, আর ইন্ডেক্স মানে হচ্ছে যেটা বেসড অন সার্টেন ক্রাইটেরিয়া। তাহলে বেসড অন দিস ক্রাইটেরিয়া ইন্ডিয়ার হিউম্যান লেভেলে ডেভেলপমেন্ট কেমন। এতক্ষণ অবধি তুমি দেখেছো ইন্ডিয়াকে অনেক রকম ভাবে, ম্যাক্রো লেভেলে, ইন্ডিয়াকে দেখেছো মাইক্রো লেভেলে। কি বললাম? ইন্ডিয়াকে দেখেছো ম্যাক্রো লেভেলে, ইন্ডিয়াকে দেখেছো মাইক্রো লেভেলে। আচ্ছা মাইক্রো লেভেলের পরেও আরও তো মাইক্রো লেভেল রয়েছে, কি? সাধারণ মানুষ। তাহলে এই সাধারণ মানুষের ডেভেলপমেন্ট কেমন, তার স্বাস্থ্য কেমন, তার শিক্ষা কেমন, তার ইনকাম কেমন। শুধু একটা মানুষের ইনকাম দেখব, আজকে অ্যান একাডেমির ইনকাম কেমন, তোমার ইনকাম কেমন, তোমার স্বাস্থ্য কেমন, তোমার ইনকাম ভালো স্বাস্থ্য খারাপ, তোমার স্বাস্থ্য ভালো ইনকাম ভালো তোমার এডুকেশন খারাপ। তাহলে এরকম কিছু ফ্যাক্টর দিয়ে ইন্ডিভিজুয়াল হিউম্যান লেভেলে ডেভেলপমেন্ট যার মাধ্যমে মেজার করা হয় সেটাকে আমরা বলছি HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। দেখো সেটা ডেফিনেশন কি বলছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ আ, দেখো summary measure of average achievement in key dimensions of human development.
হিউম্যান লেভেলে ডেভেলপমেন্টটা কেমন সেটা কিন্তু তোমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দ্বারা বিচার করা হয়। ফার্স্ট কনসেপ্ট আনা হয়েছিল ইউএনডিপিতে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা প্রথম এইচডিআই এর কনসেপ্ট নিয়ে আসলাম, যেটা 1990-তে হয়েছিল এবং মেহবুবুল হকের জন্যই হয়েছিল। তাহলে সেই সময় কার লিডারশিপে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটাকে আনা হয়েছিল? তোমার মেহবুবুল হক 1990-তে। আচ্ছা, এইচডিআই কে ইনভেন্ট করেছিল? অমর্ত্য সেন, মেঘনাথ দেশাই অ্যান্ড মেহবুবুল হক, এই তিনজন মিলিয়ে আলটিমেটলি, তাহলে মানে মেইন উদ্যোক্তা কে? তাহলে মেহবুবুল হক, এবং ফাইনালি আরো দুজনের অ্যাসোসিয়েশনে অমর্ত্য সেন এবং মেঘনাথ দেশাই, এনাদের প্রচেষ্টায় আলটিমেটলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটা ইন্ডেক্স আকারে ইন্ট্রোডিউসড হলো। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে কি কি তাহলে ডিটারমাইনিং ফ্যাক্টর রয়েছে, এর কম্পোনেন্ট কি আছে। দেখো, প্রথমত এর তিনটে কম্পোনেন্ট, একটা হচ্ছে ইনকাম কম্পোনেন্ট, এডুকেশন কম্পোনেন্ট অ্যান্ড হেলথ কম্পোনেন্ট। একটা মানুষকে আমরা তিনটে দৃষ্টিকোণ থেকে দেখব, তার ইনকাম কেমন, তার এডুকেশন কেমন, আর তার হেলথ কেমন। আচ্ছা, ইনকাম ইন্ডেক্স বলতে দেখো, ইনকাম ইন্ডেক্স মানে তার তার ইনকাম কেমন, তার উপরে ডিপেন্ড করে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং। আচ্ছা তুমি বলো, আমি কিছুদিন আগে পায়ে হেঁটে যেতাম, ধরো আমি বলছি, আমি তার কিছুদিন পরে সাইকেল চালিয়ে যেতাম, আমি তার কিছুদিন পরে স্কুটি চালিয়ে যেতাম, আমি তার কিছুদিন পরে হিরোর একটা বাইক চালাতাম, আর আমি এখন রয়্যাল এনফিল্ড চালাচ্ছি। ধরো এমনি আমি উদাহরণ দিচ্ছি জিনিসটাকে তোমাকে বোঝানোর জন্য। তাহলে দেখো, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ধীরে ধীরে বাড়ছে। কেন? ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে। আচ্ছা, ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এর একটা ডাইরেক্ট প্রপোর্শনাল রয়েছে, সম্পর্ক রয়েছে। তার মানে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং কেমন, ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষের অ্যাভারেজ স্ট্যান্ডার্ড অফ লিভিং কেমন, সেটা তার ইনকামের উপরেই দাঁড়িয়ে থাকে। আচ্ছা, তোমার যদি ইনকাম ভালো থাকে তো তুমি পার ডে মাছ মাংস খাবে, তোমার ইনকাম খারাপ থাকলে তুমি প্রতিদিন কি খাবে? সেদ্ধ ভাত খাবে। স্বাভাবিক না? তুমি তুমি তোমার ইনকাম ভালো থাকলে তুমি দুধ খেতে পারবে, দই খেতে পারবে, ফল খেতে পারবে, বাট তোমার যদি ইনকাম খারাপ থাকে তোমার স্ট্যান্ডার্ড কমে যাবে। তোমার ইনকাম খারাপ থাকলে তুমি বাংলা মিডিয়ামে পড়বে, তোমার ইনকাম ভালো থাকলে তুমি ইংলিশ মিডিয়ামে পড়বে। যদি ওটা ভুল কনসেপ্ট যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা ভালো হয়, বাংলা মিডিয়ামে খারাপ হয়, জাস্ট বোঝাচ্ছি তোমাকে। স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেড়ে যাবে, তাই না? তুমি গাড়িতে চলবে, তুমি ট্রেনে চলবে, তুমি বাসে চলবে, তাহলে প্রাইভেট কারে চলবে নাকি ট্রেনে চলবে সেটা পুরোটাই ডিফাইন করে তোমার ইনকামটা কেমন। তাহলে ইনকাম ইন্ডেক্সের উপরে বেস করে কিন্তু তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এডুকেশনাল ইন্ডেক্স আর হেলথ ইন্ডেক্স। তো হেলথ ইন্ডেক্সটা আগে বলি। হেলথ মানে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। আচ্ছা, ইন্ডিয়ার এনভায়রনমেন্টটা কেমন, এখানে একটা বাচ্চা জন্মানোর পরে সে কতদিন বাঁচছে, এটা কিন্তু হেলথ ইন্ডেক্স দ্বারা ডিফাইন করা হয়। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ মানে একটা বাচ্চা জন্মানোর পর এই সিস্টেম ইন্ডিয়া তাকে কতদিন বাঁচিয়ে রাখতে পারছে। 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, কতদিন আমি লাইফ এক্সপেক্ট করতে পারি এই ভূমিতে, সেটা ডিফাইন করে হেলথ ইন্ডেক্স। নিশ্চয়ই তোমার হেলথ ভালো, সুস্বাস্থ্য সুপরিবেশ থাকলে তোমার হেলথ ভালো থাকবে, তুমি সুস্থ থাকবে, তুমি বেশি দিন বাঁচবে, তাই না? তাহলে ইন্ডিয়াতে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি আফটার বার্থ কত? যে দেশের লাইফ এক্সপেক্টেন্সি যত হাই সেই দেশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এগিয়ে থাকবে। যে দেশের প্রত্যেকটা মানুষের ইনকাম যত হাই সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এগিয়ে থাকবে, খুব স্বাভাবিক। নাও অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনালি এডুকেশনাল ইন্ডেক্স। তার আবার দুটো মেজারমেন্ট, মিন ইয়ার অফ স্কুলিং, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। আচ্ছা, মিন ইয়ার অফ স্কুলিং মানে, আচ্ছা দেখো, একটা হচ্ছে আমি এই ইন্ডিয়াতে জন্মানোর পর সেম কত বছর যেমন বাঁচছি, তেমনি বাঁচার সাথে সাথে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে কতটা স্কুলিং এর সুবিধা দিচ্ছে, আমি কতটা এক্সপেক্ট করতে পারি যে এখানে জন্মানোর পরে আমি 14 বছর অবধি স্কুলে যেতে পারবো, বা 15 বছর অবধি স্কুল করতে পারবো, বা 27 বছর অবধি কলেজ অবধি পড়তে পারবো। ইন্ডিয়াতে সেই সুযোগ সুবিধা কজন পাচ্ছে? হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং? একটা বাচ্চা জন্মানোর পর থেকে কত বছর বাঁচছে এবং কত বছর
তাকে ইন্ডিয়া ফ্যাসিলিটি দিচ্ছে টু অ্যাভেল দ্য এডুকেশন, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার। তো আলটিমেটলি এটাকে আমরা কি বলছি, মিন ইয়ার অফ স্কুলিং। আচ্ছা এক্সপেক্টেড তো এত, বাট আমি আলটিমেটলি অ্যাভারেজটা কত? ধরো আমার ইন্ডিয়াতে আমি এক্সপেক্ট করছি যে 20 বছর অবধি যদি এডুকেশন পাওয়া যায় তাহলে এটা খুব ভালো, বাট আমার হচ্ছে 8 বছর। এটা হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং, মানে অ্যাভারেজটা কত, প্রত্যেকে 8 বছর অবধি অ্যাভারেজে পড়াশোনা করতে পারছে। দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে এক্সপেক্ট কত আর একটা মিন কত। মিন মানে কি, মিন মানে হচ্ছে অ্যাভারেজ, মিন মিডিয়ান মোড পড়ি না আমরা, তাহলে অ্যাভারেজ ইয়ার অফ স্কুলিংটা কত, বুঝতে পারছো জিনিসটা? তার মানে খুব ইন শর্ট যদি বলা হয় তাহলে একটা মানুষ বা একটা বাচ্চা জন্মানোর পরে সে সে কত বছর বেঁচে থাকছে। সাপোজ সে 50 বছর বাঁচছে, ভেরি গুড, খুব ভালো, তোমার লাইফ এক্সপেক্টেন্সি দারুণ, তাহলে তুমি ক্রাইটেরিয়া ফুলফিল করলে। আচ্ছা এই 50 বছরের মধ্যে সে কত বছর পড়াশোনা করার সুযোগ পাচ্ছে? 20 বছর, খুব ভালো কথা। আচ্ছা আফটার 20 সে কত টাকা ইনকাম করছে? এই তিনটে ফ্যাক্টর তোমার এইচডিআই এর কম্পোনেন্ট। এর বেসিসে আমরা কি করছি, আমরা একটা দেশকে রেট করছি। সেটা দেখো বলছে ভ্যালু অফ এইচডিআই। ভ্যালু কি, তোমার যদি এই সমস্ত কিছু সমস্ত মানুষের অ্যাভারেজ করে যদি এই ভ্যালুটা তোমার 0.55 এর কম হয়, টোটাল এইচডিআই ভ্যালুকে আমরা 1 ধরি, যদি 0.55 এর কম হয় তার মানে তুমি লো এইচডিআই ভ্যালুতে বিলং করছো। যদি 55 থেকে 0.55 থেকে 0.69 এর মধ্যে থাকে তাহলে মিডিয়াম, 0.70 থেকে 0.79 হলে হাই, আর 0.8 থেকে 0.99 হলে ভেরি হাই। এক তো সত্যি বলতে সম্ভব নয়, 0.99 অবধি যদি হয় তাহলে সেটা হাই। আচ্ছা যদি আমরা গ্লোবাল র্যাঙ্কিং দেখি তাহলে ফার্স্টে কে রয়েছে, নরওয়ে। তাহলে নরওয়ের দেখো র্যাঙ্কিংটা 0.954, ভাবা যায়, প্রায় 99 এর কাছে, এত ভালো ফ্যাসিলিটি। তাহলে নরওয়েতে গিয়ে বসবাস করতে পারলে তুমি তিনটের হাইফাই ফ্যাসিলিটি পাবে। সব থেকে খারাপ অবস্থা কার, নিগার 0.37, মানে বুঝতে পারছো এখানকার মানুষগুলো কি অবস্থা। শুধু এখানকার মানুষগুলোর চেহারা দেখবে, বাচ্চাগুলো তো এক বিভৎস কালো, তারপরে সব রুগ্ন এবং কেউ খেতে পারে না। একটা জায়গায় একটা ছবি দেখছিলাম যে একজন মা বসে রয়েছে তার বাচ্চাদের বিক্রি করে বলে, কেউ যদি আপনারা এই বাচ্চাকে কিনতে পারেন তো তাহলে সেই বাচ্চারাও বেঁচে যাবে, হয়তো বাচ্চাকে বিক্রি করে আমি কিছু টাকা পাবো, আমিও বেঁচে যাব। এই হচ্ছে সেই দেশের অবস্থা। দেখো এইচডিআই ইন্ডিয়ান কনটেক্সে দেখি একবার, ইন্ডিয়ার ভ্যালু কত, 0.647। ইন্ডিয়ার ভ্যালু কত, 0.647, কিসের মধ্যে রয়েছে গো, মিডিয়াম ভ্যালুতে রয়েছে, তাহলে মিডিয়াম রেঞ্জ। আচ্ছা র্যাঙ্ক কত, টোটাল 189 কান্ট্রির মধ্যে আমরা এইচডিআই মেজার করি, তার মধ্যে 131 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক, মানে 189 এর মধ্যে 131 র্যাঙ্কে রয়েছে, খুব বাজে অবস্থা তার মানে। আচ্ছা এইচডিআই র্যাঙ্ক ইন ইন্ডিয়ায় ফার্স্টে কে রয়েছে, কেরালা। মানে আমি যদি এবার স্টেট ওয়াইজ ডেভিয়েশনটা করি তাহলে দেখতে পাবো কেরালা টপমোস্ট জায়গায় রয়েছে, আর লাস্টে কে রয়েছে, ওড়িশা। ওড়িশার বাজে অবস্থা, কেরালার সব থেকে ভালো অবস্থা। ওয়েস্ট বেঙ্গলে যদি দেখি সব থেকে ভালো অবস্থা কলকাতার, সব থেকে খারাপ অবস্থা মালদার। ক্লিয়ার? আচ্ছা এইচডিআই ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট এটা পাবলিশ করেছিল কে, প্ল্যানিং কমিশন 2002-তে, জাস্ট বলা হয়েছে সেটাই। 2002 সালের বেসিসেই কিন্তু আমরা এইচডিআই ওয়েস্ট বেঙ্গলে মেজার করেছি। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, বলছে অমর্ত্য সেন, যাকে নিয়ে তোমরা প্রথমেই তার কিছু বই পড়েছো বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে অমর্ত্য সেনের নাম পড়েছো। এই অমর্ত্য সেন জানো তো নোবেল পুরস্কার পেয়েছেন, সবাই জানি আমরা। কোন ফিল্ডে পেয়েছেন, ইকোনমিক্সের ওয়েলফেয়ার ইকোনমিক ফিল্ডে পেয়েছেন। মানে কি করলে একটা দেশ সোশ্যালিস্টিক দেশ হতে পারে সেটা কিন্তু বলা হয় ওয়েলফেয়ার ইকোনমিক্স। তো ওয়েলফেয়ার ইকোনমিক্সে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এটা কিন্তু প্রিলিমসে কোশ্চেন দিয়েছে। নেক্সট বলছে ইন্ডিয়া মিক্সড ইকোনমির খেতাব পেয়েছে কবে, 1948-এর ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসার পর থেকে। তাহলে আমরা যে আজকে ইন্ডিয়াকে, একটু আগেই তোমাদের বললাম না ইন্ডিয়া কি ধরনের ইকোনমি, মিক্সড ইকোনমি, বাট কিছুদিন আগে অবধি হয়তো ইন্ডিয়া সোশ্যালিস্টিক ইকোনমি ছিল, বাট ইন্ডিয়া মিক্সড ইকোনমি হলো কবে থেকে, বা ডুয়ালিস্টিক ইকোনমি হলো কবে থেকে, 1948-এর
ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসার পর থেকে। পরে আমরা ডিটেলে পড়বো ইন্ডাস্ট্রিয়াল পলিসি ব্যাপারটা কি। আচ্ছা, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই যে যেটা আমরা দেখছিলাম, এর একটা পয়েন্ট বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং আমরা বুঝবো কি করে, কি দিয়ে আমরা মেজার করি স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিং কি দিয়ে বিচার করা হয়? স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ মেজার্ড বাই গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা অ্যাট পারচেজিং পাওয়ার প্রায়োরিটি। পিপিপি, এই লেভেলে আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং বিচার করি। কিরম ব্যাপার চলো দেখে নাও। পিপিপি বলেই আমরা ক্লাসটা এন্ড করব। আচ্ছা, স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেকটাই পিপিপির উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, পিপিপি মানে পারচেজিং পাওয়ার প্রায়োরিটি, তোমার পারচেস করার পাওয়ার কতটা, দিস ইজ মেজার্ড অন দ্য বেসিস অফ পারচেজিং পাওয়ার। সাপোজ ইন্ডিয়া এবং ইউএসএ দুটো দেশের আমরা পিপিপি মেজার করব। এটা কিভাবে মেজার করা হয়? পিপিপি ইজ মেজার্ড অন দ্য বেসিস অফ কমোডিটি পারচেজ। মানে ইন্ডিয়াতে, ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, এখন কিছু লিখো না। ইন্ডিয়াতে 1 কেজি চালের যা দাম, সেই দাম দিয়ে ইউএস এর কত কেজি চাল কিনতে পারা যাবে? ইন্ডিয়ার 1 কেজি চালের যা দাম, সেই চাল দিয়ে ইউএস এর কত কেজি চাল কিনতে পারা যাবে? সেম কোয়ালিটির কত কেজি চাল হবে? দিস ইজ কল্ড পারচেজিং পাওয়ার প্রায়োরিটি। আচ্ছা বলো তো, তোমাদের যদি আমি এই কোশ্চেনটা করি, আমি এখনো এলাবোরেট আরো কিছু বলিনি, আর একটু বলবো। বলো তো, পিপিপি ইন্ডিয়ার 1 কেজি চাল দিয়ে ইউএস এর বেশি চাল কেনা যাবে, নাকি ইন্ডিয়ার 1 কেজি চাল দিয়ে ইউএস এর কম চাল কেনা যাবে? কোনটা তোমার মনে হচ্ছে? ইন্ডিয়ার 1 কেজি তোমার চালের টাকা দিয়ে ইউএস এর কম চাল কেনা যাবে, বাকিরা একটু বলো, একটু শুনি। ইকোনমিক্স আর মুখস্থ করে হয় না ভাই, ইকোনমিক্স একটু কনসেপশন থেকে বলো। কম হবে, কম হবে। অ্যান্সার অ্যান্সার বেশি হবে। ইন্ডিয়ার 1 কেজি চাল দিয়ে ইউএস এর বেশি কেজি চাল কিনতে পারা যাবে। কেন? কারণ কারণ আর একটু এলাবোরেট করি, তোমরা ভুল অ্যান্সার দেবে, সেই জন্য তোমাদের কাছে জিজ্ঞেস করেছি। ইন্ডিয়ার 1 কেজি চালের দাম 40 টাকা, বাট ইউএসএতে 1 কেজি চালের দাম হচ্ছে 15 টাকা। কেন? কারণ ইন্ডিয়াতে ইনফ্লেশনটা বেশি। ইন্ডিয়াতে ইনফ্লেশন বেশি হওয়ার জন্য প্রাইসের দাম বেশি কম্পারেটিভ টু ইউএস এর দাম। তার মানে ইন্ডিয়ার চালের দাম বেশি ডিউ টু ইন্ডিয়াস ইনফ্লেশন। তাহলে ইন্ডিয়ার বেশি দামের কমোডিটি দিয়ে ইউএস এর কম দামের কমোডিটি বেশি কিনতে পারা যাবে, খুব সহজ হিসাব। তো পিপিপিতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত জানো? ইন্ডিয়ার র্যাঙ্ক 3, থার্ড। মানে ইন্ডিয়ার ইনফ্লেশন এতটাই হাই যে ওয়ার্ল্ডের মধ্যে বিচার করলে ইন্ডিয়া 3 নম্বরে আছে। যত দূরে থাকবে ততই ভালো, আর যত কাছে থাকবে ততই খারাপ। তাহলে এটা ইন্ডিয়ার থার্ড শুনে ভাল লাগছে, বাট এটা খারাপ জিনিস। তাহলে পিপিপিতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে থার্ড। তার মানে ইন্ডিয়ার 1 কেজি চালের টাকা দিয়ে কত কেজি ইউএস এর চাল কিনতে পারা যাবে, সেটা হচ্ছে তোমার পিপিপি। ইন্ডিয়ার 1 কেজি চালের টাকা দিয়ে চায়নার কত কেজি চাল কিনতে পারা যাবে, দিস ইজ পিপিপি। দেখো, যদি ইন্ডিয়ার 1 কেজি চালের টাকা দিয়ে চায়নার 2 কেজি চাল কিনতে পারা যায় চায়নার, আর ইন্ডিয়ার 1 কেজি চালের টাকা দিয়ে ইউএস এর 3 কেজি চাল কিনতে পাওয়া যায়, তাহলে পিপিপিতে কে এগিয়ে থাকবে? ফার্স্টে ইন্ডিয়া 1 কেজি চালের টাকা, তারপরে চায়না 2 কেজি চালের টাকার সমান, আর ইউএসএ 3 কেজি চালের টাকার সমান। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক উপরের দিকে থাকবে। দিস ইজ ব্যাড, দিস ইজ ব্যাড। বোঝা গেল? তাহলে এটাকে আমরা বলছি তোমার পারচেজিং পাওয়ার প্রায়োরিটি। তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম। কারো কোনো প্রবলেম? কোনো টপিক নিয়ে নেই তো? চলো তাহলে এন্ড করে দিলাম।